ক্যাবিনেট বৈঠকের পর এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সরাসরি নজর রাখব। আমাদের 31 তারিখ পর্যন্ত রেস্ট্রিকশন ছিল। আজকে আবার 1 ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে। তাতে অনেকগুলো ছাড় দেওয়া হয়েছে। ওয়ার্ক ফ্রম হোম যেটা 50% ছিল সেটা 75% করা হচ্ছে। যেহেতু কোভিড এখানে অনেকটা অধোগতিতে আছে, অনেকটাই কম আছে এবং মানুষও সচেতন হয়েছে। আমার মানুষকে অভিনন্দন অনেক, সাধারণ মানুষকে, এবং যারা কোভিড ওয়ারিয়ার ভালো হয়ে ফিরে এসেছেন, ভালো আছেন, তাদের জন্য আমার অনেক অভিনন্দন। আজকে কিন্তু অ্যান্টিজেন টেস্ট করলেই ধরা পেয়ে যাচ্ছে লোকে। ইভেন অ্যান্টিজেন কিটসটা বাজারেও কিনতে পাওয়া যায়, যেগুলো WHO বা ICMR যেগুলোকে রেকগনাইজ করেছে। সুতরাং 5 মিনিটের মধ্যে সে জানতে পারে তার কোভিড হয়েছে কি হয়নি। এবং হয়ে থাকলেও আজকে 1 দিন 2 দিন 3 দিনের মধ্যে কোমরবিডিটিস না থাকলে খুব একটা সিরিয়াস কিছু নয়। কাজেই ববিও এখানে আছে, আমি CSও আছে। আমি জিজ্ঞেস করছিলাম যে কোভিড এখন কমতির দিকে, এবং তাই আমরা 3 বছর ধরে রেস্ট্রিকশন চলছে সমানে। এই রেস্ট্রিকশন যদি সারাক্ষণই চলে জীবনে, তাহলে তো মানুষের জীবনটাই একটা অন্ধকারের মধ্যে গিয়ে আসীন হবে। জীবন না চললে জীবিকা কি করে চলবে, আর জীবিকা না চললে জীবন কি করে চলবে? আর মানুষের যদি কর্মক্ষমতা না থাকে, ক্রয় ক্ষমতা না থাকে, বাজার চালু না থাকে, ইন্ডাস্ট্রি তৈরি না হয়, এমপ্লয়মেন্ট তৈরি না হয়, চাষি চাষ করতে না পারে, তাহলে কাজকর্মগুলোই বা হবে কি করে? সেই জন্য অনেক সিদ্ধান্ত নিয়ে আমরা ওয়ার্ক ফ্রম হোমটা 75% করে দিয়েছি। সিনেমা হলগুলোর ক্যাপাসিটিও 75% করা হয়েছে 50% থেকে। যাত্রা থেকে সিনেমা পর্যন্ত। রাত্রির যে রেস্ট্রিকশনটা ছিল আপ টু 10 o'clock, সেই রেস্ট্রিকশনটা আমরা 11টা পর্যন্ত করেছি, 11টা থেকে ভোর 5টা। আমরা স্কুল যেটা বলছি, এখানে এডুকেশন মিনিস্টার এবং এডুকেশন সেক্রেটারি আছে। এক হচ্ছে 8, 9, 10, 11, 12 ইউনিভার্সিটি কলেজেস, এগুলো 3 তারিখ থেকে শুরু হয়ে যাবে। তার কারণ 4 তারিখে আর 5 তারিখে সরস্বতী পুজোর ছুটি দেওয়া আছে। 3 তারিখ স্কুলটা খুললে ছেলেমেয়েরা সরস্বতী পুজোটা করতে পারবে। 4, 5, 6 পরপর 4, 5 2 দিন ছুটি দেওয়া আছে। যেহেতু শনিবার পড়েছে সরস্বতী পুজো, কাজে তারা শুক্র শনি রবি টিচাররাও টাইম পেয়ে যাবে, স্টুডেন্টরাও টাইম পেয়ে যাবে। আর বাচ্চারা যারা মানে মানে এটা হচ্ছে ক্লাস 7 পর্যন্ত, 5 to 7। এক্ষুনি ছোটদের প্রাইমারিটাকে আমরা ধরছি না। 5 to 7 যারা আছে তাদের পাড়ায় পাড়ায় পাঠশালা হবে, শিক্ষালয়। পাড়ায় পাড়ায় শিক্ষালয় করে ছোট ছোট জায়গা বেছে নিয়ে শিক্ষকরা শিক্ষিকারা তাদের শিক্ষা দেবেন। আর 8, 9, 10, 11, 12 কলেজ, পলিটেকনিক্স, ITI, ইউনিভার্সিটিস তাদের 3 তারিখ থেকে চালু হয়ে যাচ্ছে। এবং 3 তারিখে চালু হয়ে যাচ্ছে এই কারণে 4, 5 সরস্বতী পুজোর ছুটি আছে। প্রত্যেকটা শিক্ষায়তনে আমরা জানি যারা সরস্বতী পুজো করেন, সুতরাং আজকে জেনে গেলে তারা হাতে দুটো টাইম পাবেন এবং মা সরস্বতী আরাধনা করতে পারবেন। All government offices shall function with 75% of total strength, even all private also বাড়ি দেওয়া হলো। স্পোর্টস অ্যাক্টিভিটিস এগুলো 75% অফ সিটিং ক্যাপাসিটি যেটা ছিল 75% পর্যন্ত সিটিং ক্যাপাসিটি ইউজ করতে পারবে। কালচারাল প্রোগ্রাম, পলিটিক্যাল প্রোগ্রামও, অর্থাৎ আগে যেটা ছিল 200, সেটা ধরুন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, সেটা যদি হয় হাফ অফ দ্য স্টেডিয়াম বা 75% অফ দ্য স্টেডিয়াম দে ক্যান ইউজ। হলগুলো 75% করা হয়েছে। একমাত্র রাস্তার মিছিল মিটিং গুলো একটু রেস্ট্রিকশনে রাখা হয়েছে, কারণ একেবারে সবটা ছেড়ে দিলে প্রবলেম হতে পারে। তো ওটা যেমন 200 এর মধ্যে সীমাবদ্ধ ছিল, ওটা 200 এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আপনারা জানেন ইলেকশনও চলছে, ইলেকশনের কমিশনের বিধিনিষেধ মিলেই এগুলো, আমি তো অট করে ডিসিশন নিতে পারি না, কারণ এখন এটা আন্ডার ইলেকশন কমিশন। মিউনিসিপ্যালিটি ইলেকশন, অনেকগুলো জায়গায় কর্পোরেশন ইলেকশন চলছে, তাই তাদের যে বিধিনিষেধ সেই বিধিনিষেধ মিলেই তারা কাজ করবে। Meeting, conference and seminars will be allowed with participants and exceeding 75% of seating capacity of the venue.
ধরুন আমি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যেমন আমরা একটা উদাহরণ দিলাম, সল্টলেকেও আছে, আমাদের সিএবিরও আছে, ওদেরও আইপিএল গুলো আসছে। সুতরাং এটা একটা ভেন্যুতে 75% ক্যাপাসিটি রেখে করতে হবে। Restaurants and bars may remain open 75% of the sitting capacity at a time. Cinema halls and theatres halls may operate with 75% sitting capacity. Parks, entertainment parks and tourist places may open for visitors as per normal operational hours. এবং বিশেষ করে সুইমিং থেকে শুরু করে যারা আছে, ট্রেনিং বিভিন্ন আছে, তাদের 75% অ্যালাউ করা হয়েছে। পার্কও খুলে দেওয়া হচ্ছে, যাতে পার্কে যারা লোকাল ভিজিটার্সরা ভিজিট করতে পারে সেজন্য করে দেওয়া হচ্ছে। এটা আপ টু 15 ফেব্রুয়ারি আমরা আবার দেখে নেবো সিচুয়েশন। এখন এই সিচুয়েশনে এটা আমরা করে দিলাম, তাতে লোকের সুবিধা হবে। আর একটা হচ্ছে আমরা বম্বে দিল্লি ফ্লাইটটা ডেলি করে দিচ্ছি, শুধু ব্যাঙ্গালোরটা যেহেতু ওখানে একটু রাইজ আছে সেজন্য আমরা একটু ওয়েট করছি। আর আমরা ইউকে কলকাতা যেটা ফ্লাইটটা ছিল সেটাও আমরা অ্যালাউ করে দিচ্ছি, সাবজেক্ট টু আরটিপিসিআর। এখানে নেমে আরটিপিসিআর করতে হবে। আগামী 16 ফেব্রুয়ারি আমরা আবার ইন্ডাস্ট্রি মিট করছি, বিশেষ করে চেম্বার্স গুলোর সাথে। 14 হবে না, 14 তো বাবা পঞ্চানন বর্মার জন্মদিন। তুমি দেখো তো 16 করা হয়েছে, 14 আমরা দেখলাম না ক্যালেন্ডারে। পঞ্চানন বর্মার জন্মদিনে ছুটির দিন থাকে, আমি জানি এটা। আমরা ছুটির দিবস হিসেবে ঘোষণা করেছি না, সেই জন্য আমরা 14 থেকে 16 নিয়ে যাচ্ছি। আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, একটা স্টেট গভর্নমেন্ট announces the launch of the West Bengal Student Internship Scheme 2022. Students Internship Scheme আমরা চালু করছি, এবং এটা যারা বাংলায় বাস করে এবং completed undergraduate students studies including polytechnic or ITI or equivalent course, at least 60% মার্কস যারা পাবে এবং 40 বছর বয়সের মধ্যে তারা এটা অ্যাপ্লাই করতে পারবে, এলিজিবল হবে। এটা আমরা বছরে 6000 করে ইন্টার্নস নেব, যাদের গভর্নমেন্টের স্কিমগুলোর সাথে আমরা পরিচিত করাবো, তারা গভর্নমেন্টের স্কিমগুলো কি করে ইমপ্লিমেন্ট করা হয় এবং নিজেদেরও আগামী দিন তৈরি করবে, শিখবে সামাজিক সেবা এইসব কাজের মধ্যে দিয়ে। এবং 5000 টাকা করে তাদের রেমুনারেশন দেওয়া হবে। তাদের প্রথমে 1 বছর করে ইন্টার্নশিপ দেওয়া হবে, যারা ভালো কাজ করবে কন্টিনিউ করবে তাদের আবার রিভিউ করা হবে, এবং প্রতি বছর 6000 করে স্টুডেন্ট নেওয়া হবে। এটা অনলাইনে অ্যাপ্লিকেশন আসবে, আর একটা সিলেকশন বোর্ড অ্যাপ্লিকেশন পাওয়ার পরে যেগুলো হয়তো এবারে পেল না পরের জন্য রেখে দেবে, সেটা সিএস এর নেতৃত্বে একটা বোর্ড তৈরি হবে। সিএস উইল মেক প্রিপেয়ার্ড এ পলিসি ডিসিশন ফর দ্যাট। পলিসি ডিসিশন ইজ এগ্রিড, আজকে ক্যাবিনেটে করা হয়েছে, এটা কি করে করবে সেটা বলবে। এডুকেশন ডিপার্টমেন্টের সাথে কোঅর্ডিনেট করে এটা করবে। সিলেক্টেড স্টুডেন্ট যারা হবে তারা ডেপুটেড হবে অফিসে, স্টেট গভর্নমেন্টের আন্ডারটেকিং এর, ব্লক অফিস, সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট লেভেল অফিস, প্লেস অফ এনগেজমেন্ট অন দ্য বেস অফ দ্য রেসিডেন্সিয়াল লোকেশন, যে যে এলাকায় বসবাস করে তার নিয়ারেস্ট। এবং on a successful completion of the internship, the student will provided a certificate with appropriate ranking, grading, which will be beneficial for their future studies and employment in government establishment and other establishment also, even throughout the world. আমরা সেইভাবেই তাদের করে দেবো, তৈরি করব। এটা একটা উন্নততর মানুষ তৈরি করার আমাদের একটা লক্ষ্য বলতে পারে। আর একটা আমরা করছি, সেটা হচ্ছে জয় হিন্দ বাহিনী। এখন আপাতত আমরা 4টে জোনে ভাগ করছি। জঙ্গল সুন্দরী, জঙ্গল মহল এরিয়া, শিলিগুড়ি নর্থ বেঙ্গলের, কলকাতা এবং ব্যারাকপুর।
4টে জোনে ভাগ করে সবাইকে ইনভলভ করবো, সব জেলার ছেলে মেয়েদের, এবং তাদের উন্নততর মানুষ তৈরি করার ট্রেনিং দেওয়া হবে। এবং আজাদ হিন্দ ফৌজের যে বাহিনী তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, সেই ড্রেসটাই আমরা ইউজ করব, যাতে নেতাজি সুভাষচন্দ্র বোসের নাম এবং স্লোগান দুটোই আগামী জেনারেশন মনে রাখতে পারে, স্মরণ করতে পারে, এবং স্বামী বিবেকানন্দের উন্নততর মানুষ তৈরির চেষ্টা এই জয় হিন্দ বাহিনীর কাজ হবে। দেউচা পাচামি আপনারা জানেন, দেওয়ানগঞ্জ, হরিণগঞ্জ কোল ব্লক আন্ডার মোহাম্মদ বাজার পুলিশ স্টেশন ইন বীরভূম ডিস্ট্রিক্ট। এখানে আজকে আমরা ক্যাবিনেটে অ্যাপ্রুভ করেছি রিল্যাক্সেশন টু রিক্রুটমেন্ট রুলস ফর অ্যাপয়েন্টমেন্ট ওয়ান মেম্বার অফ ইচ অফ দ্য ফ্যামিলি। যারা ল্যান্ড লুজার হয়ে ল্যান্ড জমি দেবে তাদের কাউকে সিনিয়র কনস্টেবল, কাউকে জুনিয়র কনস্টেবল অ্যাজ পার দেয়ার কোয়ালিফিকেশন করা হবে, এবং 5100 পোস্ট আজকেই এর মধ্যে আজকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। এবং 169 জন, তারা 39 জন, 69 জন, 139 তারা অলরেডি তারা এগ্রিড করেছেন জমি দেওয়ার জন্য, যদিও প্রথম তো কাজটা আমাদের জমিতেই হবে, এবং যারা এগ্রিড করবে তারটাই আমরা নেবো, তাছাড়া আমরা নেব না। অলরেডি আমাদের নিজস্ব হাতে জমি আছে 1000 একরের মতো, সুতরাং আমাদের জমিতেই আমরা কাজটা শুরু করব। কিন্তু যেহেতু লোকাল ছেলে মেয়েদের সাপোর্ট আমাদের দরকার, তাই আমরা 5100 জুনিয়র কনস্টেবল নেব, জমি যারা দিতে চান তাদের থেকে জুনিয়র কনস্টেবল নেব, সিনিয়র কনস্টেবল নেব, এবং তাদের যারা জমি দিচ্ছে তাদের পাট্টাও দেবো আমরা, এবং ল্যান্ডের বদলে ল্যান্ড, পাট্টা, কম্পেনসেশন সবকিছুই থাকবে। এটা আর একটা ডিসিশন। এই কটাই ছিল আজকে, অনেক কাজ হয়েছে। না, এগুলো তোমাদের কাছে রেখে দাও, বিকজ তোমাদের তো এডুকেশন ডিপার্টমেন্টে এগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে। আজকে তো ক্যাবিনেটে পাস হয়ে গেছে, সুতরাং তোমরা এটা দেখে নাও। এই লোগো এবং তাদের একটা প্লেস যেটা জয়েন্ট বাহিনী, সেটা আমি তৈরি করে দেবো। ওই তো স্লোগান মানে ওটাই, শপথ নেওয়ার যেটা ব্যাপার করে দেবো। আর একটা হচ্ছে আমরা স্বাধীনতার 75 বছর উপলক্ষে এটা করছি, নেতাজি সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ নিয়ে। তেমনি একটা ইন্ডিয়ান মিউজিয়াম, আমরা একটা জেলে একটা মিউজিয়াম, আমরা ফ্রিডম মিউজিয়াম তৈরি করছি। এই মিউজিয়ামটা অলরেডি রেডি আছে, কাজ চলছে। এটা হয়তো মাসখানেকের মধ্যে আমরা উদ্বোধন করে দিতে পারবো। আমি তার আগে একবার ফিরহাদ হাকিম, বিনীত পুলিশ কমিশনার, চিফ সেক্রেটারির নেতৃত্বে ব্রাত্য বোস, তার একবার গিয়ে দেখে আসুক যে আর কিছু প্রয়োজন আছে কিনা। সাথে সুভাদাকে নিয়ে নিও, অনেক কিছু হজবরল যেন না করে দেয়, দেখবে যেন একটু সুন্দর ভাবে হয়, কারণ লোকে কিন্তু মিউজিয়ামটা দেখতে যাবে। আর ওই যে দেওয়ালটা রং হচ্ছে, আমি দেখেছি রং হয়েছে দেয়ালের হেরিটেজ কালার মেনে, ওই দেয়ালটাই আমি চাই কিছু আর্টিস্ট মিলে যারা পেন্টিং করে, ফ্রিডম ফাইটের ওপরে একদিন তারা পেন্টিং করবে। সেই ডেটটা আমরা বলে দেবো, আমি নিজেও থাকবো। একেবারে যোগেন্দা থেকে শুরু করে, সুভাদা থেকে শুরু করে আমাদের যত আর্টিস্ট আছে, আমাদের পেন্টাররাই প্রচুর আছে, সুতরাং তারা ওই দেয়ালটা পেন্ট করবে। এই দেয়ালটা কিন্তু অন্য কিছু পেন্ট হবে না। আর পেন্ট করবার জন্য এখন থেকে একটা মার্কিং করে রাখতে হবে, যে একজন যদি মনে করে আমি পুরো দেওয়ালটা অর্ধেক দেওয়াল পেন্ট করবো, হবে না। এক একজনের জন্য এইটুকু জায়গা নির্দিষ্ট। আমরা 10 জন পেন্টারকে, হ্যাঁ, এটা মাথায় রেখো, কারণ এটা কিন্তু লোকে দেখতে আসবে, এবং এটার কালার তুলি সব তোমাদের ব্যবস্থা করতে হবে। বাট আমি চাই এটা ফ্লোরোসেন্ট কালারে হোক, হ্যাঁ, অয়েল পেন্টিং এবং ফ্লোরোসেন্ট কালারে হোক। তার কারণ হচ্ছে ফ্লোরোসেন্ট কালারে হলে এটা জল জল করবে। সেটা একদিন গিয়ে তোমরা ভিজিট করে এসো। রোজই যাচ্ছি, যাও আর কি আছে?
এই ছিল আমাদের মোটামুটি গভর্নমেন্টের পক্ষ থেকে। আমি গভর্নমেন্টেরটা হয়ে গেছে, জাস্ট একটা পার্টির কথা বলি, যদিও এরা কেউ পার্টি নয়, তার জন্য গভর্নমেন্ট অফিসাররা। আমার পার্টি ইলেকশন আছে 2 তারিখে 2nd। আপনারা নিশ্চয়ই আসবেন অ্যাজ এ অবজারভার দেখতে এবং পুরোটাই কভার করতে পারবেন। আপনাদের ওপেন ইনভিটেশন রইল। এই পর্যন্ত 3 তারিখে আমাদের আবার 3rd নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং আছে, সেখানে প্রেস অ্যালাউ হবে আপ টু জয়েন্ট সেক্রেটারি লেভেল। অল দ্য ডিএমএসপি লাইন ডিপার্টমেন্ট মিনিস্টার্স, প্রিন্সিপাল সেক্রেটারিজ অল উইল বি প্রেজেন্ট দেয়ার, ইনক্লুডিং ডিএমএসপি সবাই। ডিএমএসপি দের এখন তোকে আমি বলবো ডিজিকেও বলে দেওয়ার জন্য যে তাদের নিচের দায়িত্ব দেবে জেলায় যখন তারা আসবে মিটিংটা, কারণ অনেকদিন ভার্চুয়াল হয়েছে, কিন্তু জেলায় জেলায় গিয়ে আমরা অলরেডি ফিজিক্যালি করতেও শুরু করেছিলাম। আমরা 9টা ডিস্ট্রিক্ট কমপ্লিটও করেছিলাম। কাজে বছরে আমরা 1টা-2টো করে বাজেটের আগে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করি, সেই ইয়ারটার কি কি কাজকর্ম বাকি আছে, কি কি, কারণ আমাদের কাজ চলতে চলতে কোভিড শুরু হয়ে গেল। একে তো ইলেকশন গেছে এবছরে, তারপরে কোভিড আমাদের 3 বছর ধরে, মানে আমাদের কোভিড ঠেলতে ঠেলতে বলতে পারেন একটা অমানিসার জগতে একটা দুর্যোগের মধ্যে দিয়ে সবাই কাটাচ্ছেন। সেই অবস্থায় আমরা মনে করি যে যেটুকু বাকি আছে এটাকেও অ্যাহেড করতে হবে। 1 ফেব্রুয়ারি থেকে আমরা পাড়ায় পাড়ায় সমাধান, যেগুলো ছোট ছোট কাজ আপনারা জানেন, কখনো একটা স্কুল রুম পাড়ার লোকের যেটা কমপ্লেন থাকে, এগুলো কন্টিনিউয়াস প্রসেস, এটার সাথে ইলেকশন রিলেটেড নয়। 2 হচ্ছে কারো হয়তো একটা এলাকায় একটা টিউবওয়েল করতে হবে, কারো হয়তো গলিটা খারাপ হয়ে গেছে। এই ছোট ছোট কাজগুলো আমরা করি, পাড়ায় পাড়ায় সমাধান। এটা 1 ফেব্রুয়ারি থেকে শুরু হবে। আর দুয়ারে সরকার শুরু হবে 15ই ফেব্রুয়ারি থেকে। কোভিড প্রোটোকল মেনেই হবে। ব্যাস, আমার ভাষা শেষ, মানে গভর্নমেন্টের থেকে যেটুকু বলতে হয়। এবার আপনাদের কিছু থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারেন। আমি মনে করি যে হ্যাঁ দিদি, যেহেতু রাতের কড়াকড়ির যে টাইমটা 1 ঘন্টা বাড়লো, সেক্ষেত্রে লোকাল ট্রেন টাইমটা বাড়ানোর জন্য কিছু বলবেন? মানে যেহেতু টাইমটা বাড়লো কড়াকড়ি। লোকাল ট্রেনের টাইম কটা পর্যন্ত ছিল? 10টা 10টা অবধি ছিল। আমরা যখন 11টা পর্যন্ত করছি, 11টার মধ্যে তাকে পৌঁছে যেতে হয় বাড়িতে। একটা মাথায় রেখো, 10টা অবধি থাকলো মানে 11টা অবধি থাকলো মানে 11টার পরে তুমি গিয়ে পৌঁছবে না, তোমাকে তো বাড়িতে গিয়ে পৌঁছতে হবে, রিচ করতে হবে উইদিন 11 o'clock। 11 o'clock থেকে 5 o'clock টোটাল স্টপ সবকিছু। সুতরাং এটা যেন ভুল মেসেজে না যায়। আর দিদি আরেকটা তো সেন্ট্রাল বাজেট চলে এলো। গত বছর আমরা দেখেছিলাম সরকার এই রাজ্যের জন্য 25,000 কোটি টাকা ঘোষণা করেছিল সড়কের জন্য। সেই টাকা আদৌ কি রিলিজ করেছিল সেন্ট্রাল গভর্নমেন্ট, যেহেতু আবার আগামীকাল বাজেট? না, ওরা ঘোষণাই করে কিন্তু দেওয়ার বেলায় ব্যঞ্জন বন্ধ হয়ে যায়। হ্যালো, হ্যাঁ বল। বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি যেটা কি আগের যেভাবেই ছিল, ওটা কি কিছু চেঞ্জ হচ্ছে? না, ওটা 200 করা আছে তো। 200-ই আছে, ঠিক। হ্যাঁ, একটা হতে পারে, ওদেরও আমরা 75% পর্যন্ত অ্যালাউ করে দিতে পারি। 75% করে দেবো, মানে যেখানে যেরকম অ্যাকোমোডেশন, অ্যাজ পার অ্যাকোমোডেশন 75% অফ দ্য স্ট্যান্ডিং ক্যাপাসিটি, এখানে সিটিং ক্যাপাসিটি নয়, হ্যাঁ হল ক্যাপাসিটি। দিদি, একটা অন্য বিষয়, আমরা দেখেছি বারংবার রাজ্যপাল রাজ্যের বিরুদ্ধে তিনি বলেন, কিন্তু এবারে দেখা গেল বিধানসভায় দাঁড়িয়ে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে বেশ কিছু কথা বলেছেন। এই বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া দিদি? না, এটা আমি কমেন্ট দেবো না, এটা বিধানসভার স্পিকার যা বলার বলেছেন। আর বিধানসভার টোটাল এখতিয়ার হচ্ছে মাননীয় স্পিকারের। সুতরাং বিধানসভার স্পিকার এটার ব্যাপারে যা সিদ্ধান্ত নেয়, বা পরিষদীয় দলের যারা মেম্বার, বিধানসভার যারা মেম্বার, ইট ইজ দেয়ার ফ্রিডম অফ চয়েস। তবে আমি আজকে বাধ্য হয়ে একটা কাজ করেছি, সরি টু সে, এর জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। উনি প্রতিদিন একটা করে টুইট করে অফিসারদের কখনো গালাগালি দিয়ে, কখনো আমাকে গালাগালি দিয়ে, বিভিন্নভাবে অ্যাকিউজ করে, অ্যাবিউজ করে, আনকনস্টিটিউশনাল কথাবার্তা, আনএথিক্যাল কথাবার্তা বলে আমাদের ইনস্ট্রাকশন দিতেন
যে ওনার অ্যাডভাইস মতো আমাদের চলতে হবে, অ্যাডভাইস না শুধু ওনার ইনস্ট্রাকশন মতো। তার মানে আমরা চাকর বাকর আর কি, আমরা বন্ডেড লেবার। আমরা ইলেক্টেড গভর্নমেন্ট হ্যাভ বিকেম বন্ডেড লেবার। একটা কাউন্সিলরের কর্পোরেট ইলেক্টেড না হয়েও, নমিনেটেড একজন হয়েও তিনি হয়ে গেছেন এখন সবার মাথার ওপরে সুপার পাহারা দেয়। আমি বাধ্য হয়েছি আজকে আমার টুইটের অ্যাকাউন্ট থেকে ওনাকে ব্লক করে দিতে, কারণ প্রতিদিন আমার ইরিটেশন হতো ওনার টুইটগুলো দেখে। যে কথাগুলো বলা উচিত নয় এমন এমন কথা বলতেন যা মানুষের পক্ষে মানবিক দিক থেকে অমানবিক। এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার কিছু করার নেই। আমি অনেকদিন প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি, 4-4 বার চিঠি লিখেছি, বারবার বলেছি, বাট হি ইজ নট লিসনিং। প্রতিদিন অফিসারদের ডেকে পাঠাচ্ছে, যেটা উনি পারেন না, উনি চিফ মিনিস্টারকে বলতে পারেন। ডাইরেক্ট যা ইচ্ছে তাই করে যাচ্ছে, ভয় দেখাচ্ছে সবাইকে, সবাইকে থ্রেট করছে। মানে আদালত থেকে শুরু করে আমি শুনেছি ইনকাম ট্যাক্স, ইডি থেকে শুরু করে সিবিআই, কাস্টমস থেকে শুরু করে কলকাতা সিপি থেকে ডিজি থেকে চিফ সেক্রেটারি থেকে হোম সেক্রেটারি থেকে প্রিন্সিপাল সেক্রেটারি, সকলকেই ভয় দেখাচ্ছে, থ্রেট করছে, ডিএমএসপি সবাইকে। কেন, উনি নিজেকে কি ভাবে? শুনুন, বাংলার মানুষ মাথা নত করে চলে না। আমি কেন্দ্রীয় সরকারকে বারবার বলেছি, আমি নিজে গিয়ে কথা বলে এসেছি, এটা বলবেন না যে আমি জানাইনি। আপনাদের মনে আছে জ্যোতিবাবুর সময় ধরমবীরা যখন ছিল, 2-1টা ফাইল ক্লিয়ার করেনি বলে জ্যোতিবাবুরা তাকে সরিয়ে দিতে বাধ্য হয়েছিলেন। আমরা কিন্তু গত 1 বছর ধরে, 1.5 বছর ধরে সহ্য করে যাচ্ছি। এখনো আমার হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান, হাইকোর্টের চিফ জাস্টিসের মতো লোক, এক্স চিফ জাস্টিস, তার ফাইল ক্লিয়ার করেনি। হিউম্যান রাইটস এর মেম্বার আরেকজন জাজ ফাইল ক্লিয়ার করেনি। লোকায়ত কমিটির চেয়ারম্যান, তার ফাইল ক্লিয়ার করেনি। রাইট টু ইনফরমেশনের মেম্বার, তাদের ফাইল ক্লিয়ার করেনি। প্রত্যেকটা ফাইল ফেলে রেখে দিয়েছে। হাওড়ার মানুষ, বালির মানুষ আজকে পরিষেবা পাচ্ছে না ওনার জন্য, ফাইল ক্লিয়ার করেন। উনি ঠিক করবেন যে কোনটা কার সাথে থাকবে না থাকবে? এটা তো পলিটিক্যাল পার্টির কাজ, এটা তো গভর্নমেন্টের কাজ। পলিসি ডিসিশন ইজ নট হিজ ডিসিশন। উনি আসবেন, বিধানসভা উদ্বোধন করবেন, আম্বেদকরের গলায় মালা দেবেন, ছবি তুলবেন, 2-1টা কথা বলবেন, স্টেট গভর্নমেন্টের কাছে যে বিলগুলো যাবে ওনার কাছে, একবার গেলে ওনার যদি কিছু ক্লারিফিকেশন চাওয়ার থাকে উনি পাঠাবেন, সেকেন্ডবার গেলে সেগুলো ছেড়ে দেবেন। এই তো নিয়ম। সংবিধান তো ছোট থেকে আমরাও পড়ে আসছি, ক্লাস 8-9 থেকে। প্রত্যেকটা বিল আটকে দিয়ে, আর ওনার প্রশ্রয় বিজেপির কিছু গুন্ডা প্রতিদিন লোক মারছে। পরশুদিনও নোয়াপাড়া আপনারা জানেন আমাদের গোপাল দাস খুন হয়েছে, তার আগে একটা বোমা বিস্ফোরণে 1জন মারা গেছে, 2জন মিসিং আছে। প্রতিদিন তার ডাইরেক্ট এনকারেজমেন্টে আজকে আমি বাধ্য হয়েছি আমার টুইটার ব্লক করে দিতে। এবং আগামী দিন সিদ্ধান্ত আমি নেব না, সিদ্ধান্ত মানুষ নেবে, সিদ্ধান্ত বিধানসভা নেবে, সিদ্ধান্ত সংসদ নেবে। আমি এখন অনুরোধ করবো প্রাইম মিনিস্টারকে, 4টে চিঠি যাওয়ার পরেও আপনি কেন এখনো ওনাকে উইথড্র করেননি? এবং উনি যখন এসেছিলেন, নিয়ম ছিল, সরকারিয়া কমিশন বলেছিল যে চিফ মিনিস্টারকে কনসাল্ট করে নেবেন, কনসাল্ট তো করেনি। তা সত্ত্বেও আমরা অভিনন্দন জানিয়েছিলাম, ভদ্রতা করে অনেক সুযোগ দিয়েছিলেন। কিন্তু 1.5 বছর ধরে ক্রমাগত উনি প্রত্যেকটা কাজে যে আমাদের আটকাচ্ছেন। এমনকি মা ক্যান্টিনে ভাত আর ডিম করতে আসে, তার কৈফিয়ত ওনাকে দিতে হবে। তাহলে উনি যে তাজ বেঙ্গল থেকে রোজ খাবার আনেন, সেগুলো কি কৈফিয়ত আমাদের দেন? বের করবো বিল। কাজে এনাফ ইজ এনাফ। পেগাসাস তো রাজভবন থেকে চলছে। এক অল ইন্ডিয়ায় পেগাসাস, আর এখানে নাভিশ্বাস। পেগাসাসের নাভিশ্বাস বসে আছে, এখান থেকে কন্ট্রোল করছে সব অফিসারদের, সবার ফোন ট্যাপ করছে, যা ইচ্ছে করে যাচ্ছে। যান না, গিয়ে পুরো রাজভবনটা তোলপাড় করুন, দেখবেন কারা আছে আর কি কি কাগজপত্র আছে, সব পেয়ে যাবেন। আমি কেন করবো? এটা সাংবাদিকদের কাজ। আমি আপনাকে ক্লু দিলাম, আপনার ক্লু খুঁজে বের করা দরকার। ঠিক আছে, থ্যাংক ইউ, জয় হিন্দ।